প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্সকে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং সেটাকে আবার কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তো সেই নিয়েই আজকের আমাদের ভিডিও। তো আজকের ভিডিওটা খুব ভালো করে দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকলো। চলো শুরু করি। হ্যাঁ, দেখো আজকের ভিডিওটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, যার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কী এবং কীভাবে আমরা গঠন করব সেটা নিয়ে আমাদের এর আগের ভিডিওতে করা হয়েছে, তো তোমরা সেই আগের ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, দিলে তোমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরের পার্টটা তোমরা দেখো, মানে অর্থাৎ আজকে যেটা দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলা হচ্ছে? হ্যাঁ বাচক, অর্থাৎ হ্যাঁ, যাবতীয় হ্যাঁ বাচক জিনিসকে অ্যাফার্মেটিভ বলা হয়। ঠিক আছে, দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছে, এখানে উদাহরণ দিয়েছে। উদাহরণের সাহায্যে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো পড়া যাক। প্রথমে দিয়েছে আমি কাজটি করেছি। তাহলে আমি কাজটি করেছি এই সেন্টেন্সটা কীভাবে গঠন করা হচ্ছে দেখো। এটা হচ্ছে আমি মানে আই হ্যাভ ডান দ্য ডিড। ডিড মানে কিন্তু কাজ, হ্যাঁ, ওয়ার্ক মানে কাজ আমরা শিখেছিলাম। তাহলে এটাও একটা কিন্তু ডিড মানেও নতুন অর্থ, এটাও ডিড মানেও কাজ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ ডান দ্য ডিড। তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়ালো যে আই মানে আমি, এই হ্যাভ কিংবা ডান এটা কোত্থেকে এলো? কারণ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে। ঠিক আছে, আর যেহেতু আইয়ের পরে হ্যাভ বসে তাই এখানে হ্যাভ বসছে। আর ভার্বের V3 ফর্ম হয়, V3 মানে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে করা ইংরেজি কোনটা? ডু। তাহলে ডুর V3 ফর্ম হচ্ছে ডান। ঠিক আছে, তাহলে ডান বসছে এখানে, আর বাকিটা থাকলো অবজেক্ট। তাহলে আই হ্যাভ ডান দ্য ডিড। বুঝতে পারলে তোমরা? এই গঠনটা কিন্তু বিস্তারিতভাবে শেখার জন্য তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, দেখো তারা পাঠ শেষ করেছে। পাঠ মানে পড়া, হ্যাঁ। তাহলে তারা শেষ করেছে, এখানে আমরা প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট বসাবো। তারা ইংরেজি হচ্ছে দে, নিয়ম অনুযায়ী হ্যাভ বসছে। তারপরে তারা পাঠ শেষ করেছে, তাহলে দে হ্যাভ ডান দেয়ার লেসন্স। ঠিক আছে, তারা তাদের পড়া শেষ করেছে। দেয়ার লেসন্স মানে তাদের পড়া। ঠিক আছে, তারপরে দেখো আপনারা আপনাদের কর্তব্য করেছেন। তাহলে আপনারা এখানে ইউ হচ্ছে তুমিও বোঝায়, আপনিও বোঝায়, তোমরাও বোঝায় ইত্যাদি। তাহলে আপনারাও এখানে দিয়েছে ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। ঠিক আছে, তারপরে দেখো বাপ্পা আমার বইগুলি লুকিয়ে রেখেছে। তাহলে বাপ্পা নাউন বসানো হয়েছে। এই যেহেতু এটা সিঙ্গুলার নাউন, তাহলে বাপ্পার পরে কিন্তু হ্যাজ বসে। তাহলে সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু হ্যাভ বসে। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে আই। তাহলে আইটা হচ্ছে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে কিন্তু হ্যাভ বসবে। উইটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে আইটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার, অর্থাৎ এক বচন, অর্থাৎ একটাকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হ্যাভ বসবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। বাকি সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। যেমন ধরো বাপ্পা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এখানে হ্যাজ বসছে। দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এখানে হ্যাজ বসছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? বাপ্পা হ্যাজ হিডিন মাই বুকস। হিডিন মানে হচ্ছে লুকিয়ে রাখা। ঠিক আছে, মাই বুকস। শিক্ষক মহাশয় বালকটিকে তিরস্কার করেছেন। তিরস্কার করা অর্থ হচ্ছে এখানে হচ্ছে বকাঝকা করা, হ্যাঁ। তাহলে দ্য টিচার হ্যাজ টেকিং দ্য বয় টু টাস্ক। শিক্ষক মহাশয় বালকটিকে তিরস্কার করেছেন। তাহলে দ্য টিচার হ্যাজ টেকিং দ্য বয় টু টাস্ক। টাস্ক মানে কাজ, তাহলে কাজের জন্য এখানে টেকিং অর্থেটা কিন্তু তিরস্কার করা অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো তুমি রবিবার থেকে অসুস্থ। তাহলে ইউ হ্যাভ বিন ইল সিন্স সানডে। তাহলে এবার দেখো এই যে সিন্স কথাটা, সিন্স এখানে কেন লাগানো হলো? সিন্সটা বা কী? ঠিক আছে, তাহলে দেখো তুমি রবিবার থেকে অসুস্থ, তুমি ইংরেজি হচ্ছে ইউ বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি রবিবার থেকে অসুস্থ, তাহলে হ্যাভ বিন। এখানে হ্যাভ বিনটা কেন হলো? কারণ হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে কোনো কাজ শুরু হয়ে সেটা যদি এখন পর্যন্ত চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বিন লাগানো হয়। ঠিক আছে, আর যেহেতু নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে তাহলে সেই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু এখানে সিন্স লাগানো হয়। ঠিক আছে, এই যে সিন্স কথাটা অর্থ মনে রাখবে তোমরা, SINC সিন্স। তাহলে সিন্স লাগানো হয় কোথায় না? কোনো নির্দিষ্ট অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে যদি আমরা বোঝাই কোনো ঘটনাকে, তাহলে সেই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সিন্স বসাতে হয়। ঠিক আছে, যেমন ধরো সানডে, মন্ডে, অমুক। ঠিক আছে, দিন। তো তাই এখানে করা হয়েছে ইউ হ্যাভ বিন ইল সিন্স সানডে। তার মা তাকে খুব মেরেছে। তাহলে হিজ মাদার হ্যাজ গিভিন হিম এ গুড বিটিং। বিট মানে হচ্ছে মারা। ঠিক আছে, তাহলে এখানে গুড কথার অর্থ যে ভালো মারা নয়, হ্যাঁ, এখানে কথার অর্থ হচ্ছে খুব মারা। তাহলে গুড বিটিং। এই সেন্টেন্সগুলো কিন্তু এই বইতেই সম্ভব, কারণ কি এরকম যে নতুনত্ব শব্দগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই শব্দগুলো কিন্তু তোমরা এই বইতেই পাবে। অন্য কোনো বইতে কিন্তু এতটা নতুনত্ব শব্দ তোমরা পাবে না। ঠিক আছে, দেখো কলকাতার আশপাশ বন্যায় ডুবে গেছে। তাহলে কি হচ্ছে? ফ্লুড হ্যাজ সাবমার্জড দ্য সাবার্স অফ কলকাতা।
তাহলে সাবমার্স মানে হচ্ছে আশেপাশে, ঠিক আছে। সাবমার্জ মানে ডুবে যাওয়া, ঠিক আছে। বন্যায় ডুবে যাওয়াটা হচ্ছে সাবমার্সড, ঠিক আছে। তাহলে ফ্লাড হ্যাজ সাবমার্সড দ্য সাবার্স অফ কলকাতা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই একইভাবে এই দুটো সেন্টেন্সটাও কিন্তু সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো সবগুলোর মধ্যে কিন্তু হ্যাঁবাচক, অর্থাৎ এখানে কিন্তু কোনো না নেই, ঠিক আছে। সবগুলোর মধ্যে কিন্তু হ্যাঁবাচক অর্থেই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আশা করি উদাহরণ তোমরা বুঝতে পারলে। এবার আমরা এর গঠনটা দেখব। গঠন দেখো এখানে এই যেটা শিখলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কী দিয়েছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে পার্সন অনুযায়ী পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, অর্থাৎ সাবজেক্টটা কোন পার্সন সেই অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ V3 ফর্ম বসবে। তারপরে 4 নম্বর হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে, ঠিক আছে। দু চারটা উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে সাবজেক্ট দেখো, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। দেখো আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে আই পরে হ্যাভ বসে, তাই হ্যাভ বসছে। মেন ভার্ব হচ্ছে ফিনিশ, ঠিক আছে, অনলি ফিনিশ, কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে ফিনিশড। অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে একইভাবে বাপ্পা হ্যাজ হিডেন মাই বুকস, ঠিক আছে। ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক, ইয়োর ডিউটি, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁবাচক যেটা রয়েছে সেটা কিন্তু বা অ্যাফার্মেটিভ যেটা রয়েছে এটা তোমরা ক্লিয়ার করতে পারলে। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এবারে কিন্তু সমস্ত কিছু নাবাচক হবে। হ্যাঁ, যেটা আমরা হ্যাঁবাচক পড়লাম তার বিপরীতটা হচ্ছে নাবাচক, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত না অর্থে সেন্টেন্সগুলোকে রূপান্তরিত করা হয়েছে। তাহলে না অর্থে সেন্টেন্সগুলো রূপান্তরিত করতে হলে আমাদের হয় নো বসবে, নাহলে নট বসবে। কিন্তু নো কিংবা নট আমরা কোথায় লাগাবো, দেখো এখানে একটা করা হয়েছে যে আমি এটা করিনি, তাহলে আমি এটা করিনি কী হবে, আই হ্যাভ নট ডান ইট। তাহলে মূল ভার্বের আগে কিন্তু নট বসছে, দেখতে পাচ্ছ, মূল ভার্বের আগে নট বসছে। তাহলে আমি এটা করিনি, তাহলে আই হ্যাভ নট ডান ইট। আমি এটা কখনো করিনি, আই হ্যাভ নেভার ডান ইট। তাহলে এখানে কখনো করিনি মানে কখনো না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হয়, ঠিক আছে। শুধু না অর্থের ক্ষেত্রে কিন্তু নট ব্যবহার করা হচ্ছে, আর কখনো করিনি অর্থাৎ কখনো না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হচ্ছে। তাহলে আই হ্যাভ নেভার ডান ইট। আচ্ছা, পাপু সেখানে যায়নি, তাহলে পাপু হ্যাজ নট গন দেয়ার। তারপরে বিশু তার বই হারায়নি, তাহলে বিশু হ্যাজ নট লস্ট হিজ বুকস। এই যে লস্ট, গন, ঠিক আছে, ডান এগুলো হচ্ছে সমস্ত মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে মূল ভার্বের আগেই কিন্তু নট বসছে, ঠিক আছে। তিনি কখনো মিথ্যা বলেননি, হি হ্যাজ নেভার, এই যে কখনো না, তাহলে বুঝতে পারলে কখনো না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে তিনি কখনো মিথ্যা বলেননি, তাহলে তিনি কখনো মিথ্যা বলেননি, তিনি ইংরেজি হচ্ছে হি। তাহলে হ্যাজ নেভার টোল্ড এ লাই মানে মিথ্যা কথা। তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা দেখে নিয়ে তোমরা তুলে নাও, খাতাতে তুলে নিয়ে কিন্তু নিজের মতন করে ট্রান্সলেশন করে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের ট্রান্সলেশনটা ঠিক মতন হলো কিনা। যত বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য তোমরা একবার করে এগিয়ে যাবে, ঠিক আছে। যার কারণে এই ট্রান্সলেশন তোমাদের করতে বলছি। তাহলে দেখো শিশুরা আজ ভাত খায়নি, তাহলে শিশুরা ইংরেজি চিলড্রেন। তাহলে যেহেতু প্লুরাল নাম্বার তাহলে হ্যাভ বসছে। তাহলে এবার বললাম কি হ্যাভের পরে কিন্তু এই যে হ্যাভের পরে অবশ্যই নট বসবে বা মূল ভার্বের আগে নট বসবে। তাহলে মূল ভার্বটা বসছে টেকিন রাইস টুডে। টেকিন মানে খাওয়া, হ্যাঁ, সবসময় ইট মানে যে খাওয়া হয় তা কিন্তু নয়। ইট মানেও খাওয়া হয়, হ্যাভ মানেও খাওয়া হয়, টেকিন মানেও খাওয়া হয়। তাহলে রাইসটা এখানে টেক করা হয়েছে, মানে রাইসটা সে গ্রহণ করেনি, ঠিক আছে, গ্রহণ করা অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে দ্য চিলড্রেন হ্যাভ নট টেকিন রাইস টুডে। বিজয় এখনও বইটি কেনেনি, তাহলে বিজয় হ্যাজ নট ইয়েট বট দ্য বুক। বট মানে হচ্ছে কেনা, হ্যাঁ। ইয়েটটা কেন হলো, এই যে এখনো অর্থে কিন্তু ইয়েটটা হয়, হ্যাঁ, কখনো অর্থে নেবার হয়, এখনো অর্থে ইয়েট হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এই সেন্টেন্সগুলো তোমরা ভালো করে দেখে শিখে নাও। দেখো যেটা শিখলাম তার কিন্তু গঠন রীতি এখানে তুলে দেওয়া হয়েছে। এইটা গঠন রীতিতে দেখো কীভাবে গঠন করেছি আমরা, কীভাবে গঠন করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। একইভাবে যেটা শিখলাম এখানে ছকের আকারে দেওয়া হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে 2 নম্বর হচ্ছে পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর নট বসবে, তারপরে নট বসবে, ঠিক আছে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে, ঠিক আছে। ছকের আকারে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে। কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো আই হ্যাভ নট ডান ইট, তাহলে আমি এই কাজটি করিনি, তাহলে আমি এটা করিনি। তাহলে আইর পরে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপরে ডান, তারপরে হচ্ছে ইট, ঠিক আছে। একইভাবে বিশু হ্যাজ নট লস্ট হিজ বুক, তাহলে লস্ট মানে হারানো, ঠিক আছে। সবগুলি তোমরা বুঝতে পারলে যেভাবে করা হয়েছে।
আশা করি তোমরা ভালো করে সবটাই ক্লিয়ার হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কিন্তু। আর এই ভিডিওটা শুরু করার পূর্বে মানে দেখার পূর্বে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে তা সেটা নিয়ে এর আগের ভিডিওতে করা হয়েছে, তোমরা এর আগের ভিডিওটা দেখে নিও। দেখে নেওয়ার পরে এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী বা কীভাবে তোমাদের এটা করতে সাহায্য করবে। ঠিক আছে, আর সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। নতুন বন্ধুরা যারা আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও, যাতে তোমরা এরকম ভালো ভালো ভিডিও খুব বেসিক লেভেল থেকে শিখতে পারো এবং গ্রামারে খুব ইমপ্রুভ করতে পারো। ভবিষ্যতে সমস্ত পরীক্ষা তোমরা ভালো করে কোয়ালিফাই করতে পারো। ঠিক আছে, তো খুব শীঘ্রই আমাদের নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।